গল্প হলেও সত্যি, এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে আপনারা ভালো আছেন। গল্প হলেও সত্যির এক নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডটি একটি স্পেশাল এপিসোড। গল্পের নাম থাবা এবং গল্পটি আমাদের লিখে পাঠিয়েছে দর্শন সাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতে আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেনটা মিস হয়ে গেছে। তার উপর ঠেলাঠেলি গুঁতোগুঁতি এড়োনোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গ্রামের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডান হাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটায় সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গ্রামের দিকে। ডান হাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে একটা ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা। দরজার উপরের দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি। যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গ্রাম ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানেই সাইকেল আর মোটরসাইকেল জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটরসাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়াতে দাঁতে দাঁতে কাঁপুনি ধরছিল। মাথায় মাফলারটা তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব তো। তারপর আরো কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হ্যারিকেনটা উঁচুতে উঠিয়ে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপায় বলে উঠল, ও তুমি এত রাত অবধি কোথায় ছিলে বাপু? আমি তখন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট
আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ডে টর্চের হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম। আর তখনই বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতে 10 দানা জোড়া পরে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাঁজতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটা আজও মনে মনে আওড়ে উঠলাম। উহ, আহ, কেন করো, শীতে লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করে শুরু করলাম আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবে যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘুরে চুপিসারে কি সব ফোন দিয়ে এঁটে চলেছে। শির দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পিছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কাতরে কাতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আর একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম। আর ঠিক তখনই আমার দেহের বাম কাঁধে একটা হিমশীতল হাতের থাবা এঁটে বসল। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিম টিম টর্চের আলোয় চারপাশটাকে দেখলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে কে তুমি, কি চাও? গলার আওয়াজে তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দও কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা 2 হাতে চেপে ধরেও আবার চিৎকার করে উঠলাম, কে কে তুমি আমার কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড আর কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু ফাঁপা এক ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কি হবে তা জেনে সাইকেলটা চালা, দ্রুত চালা, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুঝে প্রথমে সাইকেলে চড়ে বসলাম,
তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সে একই কাণ্ড। সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধ ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটি আমাকে দু হাতে চেপে ধরেছে। দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা, ঘর বাড়ি ফুঁড়ে সাইকেল এদিকে ওদিকে যেতে লাগলো। এক সময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তায়। এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতি রাস্তাটায় নামলে আর 10-15 মিনিট পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপর আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানে ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনেছি। গাঁয়ের লোকেদের শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভিতর থাকা খাবার দাবার, ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল ঘটনাগুলোকে এতটুকুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মুক্ত সাগরের ঢেউয়ের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বট, অশ্বত্থ, শ্যাওড়া গাছের চূড়াগুলোতে। কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া। একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন তার অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি। পেছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি? কে জানে। এ সকল ভাবতে ভাবতে হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়ে দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডাল ধরে কেউ যেন হুড়মুড় করে গাছেও চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরীটাই হবে বোধহয়। তারপরই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো,
আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য আমার ছিল না, তবুও বহু কষ্টে কোনো রকমে উঠে কাতরাতে কাতরাতে আমি বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দুমাত্র নেই, শরীরের তাপমাত্রা পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যেই মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমি তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটা এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটিকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছু খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগের মতোই সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে যাচ্ছে। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনি যদি এরকম গল্প পাঠাতে চান আমাদের কমেন্টে লিখে পাঠান। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন।